সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট, যা বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত। দর্শক, আজ 111তম পর্ব। আমাকে যারা দেখছেন আমি জানি তাদের মাঝে অনেকেই আছেন যারা পায়ের গোড়ালির বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে ভুগছেন দীর্ঘদিন যাবৎ। তারা অনেকেই সমাধান চান কিংবা জানতে চান আসলে কি করলে আমি ভালো থাকবো। দর্শক, আমরা প্রতিনিয়ত যখন রোগী দেখি তখন এই ধরনের রোগী কিন্তু প্রচুর দেখি পায়ের গোড়ালি সমস্যা নিয়ে ভুগছে। দর্শক, পায়ের গোড়ালি ব্যথার কারণ নিয়ে আজ কথা বলবো এবং এই সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন তারা আমাদের সাথেই থাকুন আয়োজনের পুরোটা জুড়ে। দর্শক, আমাদের সাথে পায়ের গোড়ালি ব্যথার কারণ এবং তার প্রতিকার এই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরবেন আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার। তিনি এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এমডি রিউমাটোলজি মেডিসিন অ্যান্ড রিউমাটোলজি স্পেশালিস্ট, কনসালটেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আমাদের সাথে আছেন স্যার। স্যার, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং স্যার, কেমন আছেন? জি, আছি ভালো। আপনি ভালো? আপনি ভালো আছেন? সত্যি? স্যার, আমি শুরুতেই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। স্যার, আপনার ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্যার, খুব কমন একটি সমস্যা নিয়ে আজ কথা বলবো, পায়ের গোড়ালি ব্যথা। স্যার, এই ব্যথা নিয়ে আশা করছি স্যার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ আমার দর্শকদেরকে জানাতে পারবো। স্যার, এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য স্যার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই রাজ টিভি পরিবারের পক্ষ থেকে, ডেল্টা ফার্মা লিমিটেডের পক্ষ থেকে এবং সর্বোপরি বাংলাদেশ রুমাটোলজি সোসাইটির পক্ষ থেকে। দর্শক, আমাদের আজকের আয়োজনে আপনারা যদি যুক্ত হতে চান, কোনো প্রশ্ন থাকে, যদি কোনো সমস্যার কথা জানানোর প্রয়োজন মনে করেন, আমাদের কমেন্ট সেকশনে লাইভ চলাকালীন সময় যে কোনো প্রশ্ন, নাম, বয়স, সমস্যার কথা বিস্তারিত উল্লেখ করে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তিনি সমাধান দিবেন। আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আমাদের তথ্য পরামর্শগুলো আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং যাদের সব থেকে বেশি উপকারে আসবে তাদের কাছ পর্যন্ত যেন এই কথাগুলো পৌঁছে যায়। দর্শক, আমাদের আয়োজনের সাইন্টিফিক পার্টনার বরাবরের মতো ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসি টিউপাসিক। আমরা দেরি না করে চলে যাই আমাদের মূল আয়োজনে। স্যারের কাছে আমি শুরুতেই জানতে চাইবো স্যার, পায়ের গোড়ালির ব্যথা, এই সমস্যায় তো স্যার প্রচুর মানুষ ভোগেন। স্যার, এই যে এই সমস্যা নিয়ে মানুষজন ভুগছেন স্যার, এর প্রধান কিছু কারণ যদি স্যার আমাদেরকে জানাতেন, পায়ের গোড়ালির ব্যথা কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন। আসলে পায়ের গোড়ালির ব্যথার কারণ জানতে হলে পায়ের গোড়ালির ভিতরে কি কি জিনিস আছে বা কি কি স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার সম্পর্কে একটু ধারণা থাকলে এর কারণ বুঝতে সুবিধা হয়। যেমন পায়ের গোড়ালির ভিতরে পিছন দিকে পায়ের ইউজুয়ালি অ্যাঙ্কেল জয়েন্টের সামনের দিকে কিছু কিছু স্ট্রাকচার, কিছু কিছু লিগামেন্ট, টেন্ডন, মাসেল বা নার্ভ থাকে। পায়ের পিছনের দিকে এরকম কিছু টেন্ডন, মাসেল, লিগামেন্ট থাকে। ভিতরের দিকে কিছু লিগামেন্ট থাকে, টেন্ডন থাকে। আবার বাইরের দিকে কিছু লিগামেন্ট, টেন্ডন, মাসেল থাকে। সাধারণত পায়ের পিছনের দিকে যে টেন্ডন বা মাসেল থাকে এটা হলো একিলিস টেন্ডন। অর্থাৎ একিলিস টেন্ডনের উপরের দিকে গ্যাস্ট্রোক্লেমিয়াস এবং সোলিয়াস মাসেল বা কাফ মাসেল বাংলায় বলে। এই কাফ মাসেলটা চিকন হয়ে একিলিস টেন্ডন আকারে ক্যালকেনিয়াম বোনের ভিতরে ইনসারশন বা লাগে। অর্থাৎ একিলিস টেন্ডন যদি কোনো কারণে ইনজুরি বা রাপচার বা ইনফ্লামেশন বা প্রদাহ হয় তাহলে গোড়ালিতে ব্যথা হতে পারে। এছাড়াও পায়ের গোড়ালি ছাড়াও পায়ের তলের দিকে, নিচের দিকে এক ধরনের মাসেল, টেন্ডন, লিগামেন্ট থাকে। অর্থাৎ এখানে একটা ফাঁসা থাকে, তার মানে প্লান্টার ফাঁসা। এই প্লান্টার ফাঁসার কারণে অনেক সময় পায়ের গোড়ালি এবং পায়ের তলায় ব্যথা হয়। এছাড়া জয়েন্ট, যেমন একটু আগে বললাম টিবিও টেলার জয়েন্ট, অর্থাৎ টিবিয়া এবং টেলাসের নিচে আরেকটা বোন থাকে ক্যালকেনিয়াম। এই ক্যালকেনিয়াম টেলো ক্যালকেনিয়াম জয়েন্ট, অর্থাৎ অ্যাঙ্কেল জয়েন্ট প্রপার এবং সাব টেলার জয়েন্ট, এই দুইটা জয়েন্টে যদি প্রদাহ হয় এর সঙ্গে পিছন দিকে অনেক সময় দুইটা ভার্সা থাকে, যেমন রেট্রো ক্যালকেনিয়াম ভার্সা, রেট্রো একিলিস ভার্সা। অর্থাৎ একিলিস টেন্ডনের পিছন দিকে যদি থাকে রেট্রো একিলিস ভার্সা, আবার ক্যালকেনিয়ামের সামনে যদি থাকে রেট্রো ক্যালকেনিয়াল ভার্সা বলা হয়। অর্থাৎ দুইটা ভার্সা, দুইটা টেন্ডন, অনেক সময় পিছনের দিকে মাসেল থাকে, যেমন টিবিয়ালিস পোস্টিরিয়র, ফ্লেক্সর ডিজিটারাম সুপারফিশিয়ালি ফ্লেক্সর ডিজিটারাম মাসেল এবং ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, অথবা পোস্টিরিয়র টিবিয়াল নার্ভ। এইসব নার্ভের ইঞ্জুরির কারণেও বা নিউরোপ্যাথির কারণেও
পায়ের পিছনের দিকে গোড়ালির দিকে ব্যথা হতে পারে। অর্থাৎ যদি আমরা কারণ জানতে চাই, এই কারণ এই স্ট্রাকচার গুলা জানলে চিনলে আমরা সহজভাবে কারণটা ধরতে পারবো। এছাড়াও অন্যান্য কিছু কারণ আছে, যেমন কারো যদি ওজন বৃদ্ধি পায়, ওজন ওবিসিটি, বিএমআই হাই, এদের ক্ষেত্রেও প্লান্টার ফাসা বা একিলিস টেন্ডিনোপ্যাথি হতে পারে। অথবা কেউ যদি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, লম্বা লাফালাফি করে, অথবা পা সমতল থাকে বা ফ্ল্যাট ফুট, অথবা হাই আর্চ প্লেট, অথবা পায়ের গোড়ালিতে যদি হাড় বাড়ে, এই সমস্ত কারণে অনেক সময় পায়ের গোড়ালিতে ব্যথা হয়। কিন্তু বাতের ডাক্তার বা বাত বিষয়ে কিছু কিছু কারণ আছে, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, অস্টিওমেলেশিয়া, গাউট, এই সমস্ত কারণেও পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। অর্থাৎ পায়ের গোড়ালির ব্যথা জানতে হলে, স্পেসিফিক কারণ খুঁজতে হলে আমাকে ওই স্ট্রাকচার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং রিলেভেন্ট কিছু হিস্ট্রি দিতে হবে, তারপরেই অসংখ্য আমরা ধন্যবাদ স্যার। স্পেসিফিক কারণ জানতে পারবো। জি, ধন্যবাদ স্যার। পায়ের গোড়ালি ব্যথার মূল কিছু কারণগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, আমরা জেনে নিলাম পায়ের গোড়ালি ব্যথা আসলে কি কি কারণে হতে পারে, এবং আমরা এটুকু বুঝলাম আসলে যে ওখানে পায়ের গোড়ালিতে যে স্ট্রাকচার গুলো আছে, টেন্ডন, মাসেল, ফাসা, এই আসলে স্ট্রাকচার গুলোর বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু ব্যথা হতে পারে, এবং সেই সাথে বিভিন্ন ধরনের বাত ব্যথার কারণেও আসলে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। এছাড়াও আমাদের যাদের বাড়তি ওজন আছে তাদের কিন্তু পায়ের গোড়ালি ব্যথা হতে পারে এই বাড়তি ওজনের কারণে। আর স্যার, এই যে পায়ের গোড়ালি ব্যথা নিয়ে কথা বলছি স্যার, এই সমস্যা নিয়ে নিশ্চয়ই প্রতিদিন স্যার অনেক রোগী পান স্যার, প্রতিনিয়ত যখন রোগী দেখেন স্যার, এই সমস্যাগুলো তো কারা আক্রান্ত হচ্ছে স্যার, কাদের মাঝে এই অসুবিধাগুলো বেশি দেখছেন স্যার? ধন্যবাদ আপনাকে। সাধারণত এই পায়ের গোড়ালি ব্যথা, একটু আগে আমি বলেছি, যাদের ওজন বেশি হয় তাদের হতে পারে, অথবা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে বা লাফালাফি করা বা পা সমতল হওয়া, এই সমস্ত কন্ডিশন যাদের বেশি হয়, পুরুষ মহিলা যে কোনো বয়সে হতে পারে, যে কোনো কারো হতে পারে। ইউজুয়ালি মেয়েদের ক্ষেত্রে এই পায়ের গোড়ালির ব্যথাটা বেশি হয়ে থাকে, এবং বাত, সকল ধরনের বাতও মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। অর্থাৎ এই গোড়ালির ব্যথা বা পায়ের তলার ব্যথা বা অ্যাঙ্কেল জয়েন্টের পেইন ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়ে থাকে, এবং মধ্যবয়সী যারা যারা অ্যাক্টিভ, কর্মক্ষম থাকে, তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। অনেক সময় ইনজুরি, যারা অনেক সময় যে খেলাধুলা করেন, বিশেষ করে ফুটবল, ক্রিকেট, অনেক সময় দৌড় দিতে হয়, লম্বা দৌড় দিতে হয়, এই ক্ষেত্রে অনেক সময় একিলিস টেন্ডনটা রাপচার হতে পারে। ফুল রাপচার হতে পারে, পার্শিয়াল রাপচার হতে পারে, অথবা একিলিস টেন্ডনটা যে বোনসের ভিতরে লাগে ওইখানে একটা পাতলা আবরণী থাকে, যাকে এনথেসাইটিস বলা হয় বা এনথেসিস বলা হয়। একিলিস এন্থিসোফাইট অর্থাৎ একিলিস এন্থিসোপ্যাথি আকারেও পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। ধন্যবাদ স্যার। স্যার, এই যে পায়ের গোড়ালি ব্যথা নিয়ে কথা বলছি স্যার, এই ব্যথার সাথে আর কি কি উপসর্গ থাকতে পারে স্যার? যদি একটু আলাদা করে স্যার, যারা বিভিন্ন ধরনের বাত ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে আর কি কি উপসর্গ আহ দেখেন স্যার নিয়মিত? জি, সাধারণত যারা বাত ব্যথা নিয়ে আসে, অন্যান্য গিরার ব্যথা থাকে, যেমন পায়ের গোড়ালির ব্যথা বললাম, পায়ের তলায় ব্যথা থাকতে পারে, অ্যাঙ্কেল জয়েন্ট প্রপার বা অ্যাঙ্কেল জয়েন্টে বা গোড়ালির যে জয়েন্ট আছে সেই জয়েন্টে পেইন হতে পারে, নি জয়েন্টে ব্যথা থাকতে পারে। এছাড়া হাতের জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট এবং লো ব্যাক পেইনও থাকতে পারে। অর্থাৎ অন্যান্য গিরার ব্যথা থাকতে পারে। এছাড়াও যাদের ক্ষেত্রে অনেক সময় গাউটের জন্য যদি ব্যথা হয়ে থাকে, গাউটের একটা টিপিক্যাল হিস্ট্রি আছে, যে সিভিয়ার এক্সক্রুশিয়েটিং পেইন, ইউজুয়ালি 3 থেকে 5 দিন পারসিস্ট করে, এবং অটোমেটিক অনেক সময় ভালো হয়ে যায়, অথবা ব্যথানাশক ওষুধের মাধ্যমে ভালো হয়। অর্থাৎ ইউরিক অ্যাসিড জনিত সমস্যার জন্য হতে পারে। এছাড়াও সোরিয়াটিক একটা রোগ আছে, সোরিয়াটিক আর্থ্রাইটিস, সোরিয়াসিস, চর্মরোগের সাথে বা পায়ের তলার ব্যথা, গোড়ালি ব্যথা হতে পারে। অর্থাৎ সোরিয়াসিস আছে কিনা এই ক্ষেত্রেও দেখা যেতে পারে। এছাড়া সোরিয়াটিক আর্থ্রাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এই সমস্ত রোগীর ক্ষেত্রে অন্যান্য জয়েন্ট ছাড়াও অন্যান্য কিছু হিস্ট্রি থাকে, যেমন কারো যদি চোখ লাল হওয়া, ব্যথা করা, এই সমস্ত কারণে থাকতে পারে, অ্যাসোসিয়েশন থাকতে পারে, অথবা কারো অল্টারেশন অফ বাউল হ্যাবিট অথবা ব্লাডি ডায়রিয়া, এর সমস্ত কন্ডিশনও এই বাতের সাথে রিলেশন থাকবে। অর্থাৎ জয়েন্ট, ফাসা, লিগামেন্ট, টেন্ডন ছাড়াও চক্ষু, অন্ত্র, এই সমস্ত অর্গান ইনভলভমেন্ট থাকতে পারে এই
পায়ের গোড়ালির সাথে অ্যাসোসিয়েশন। ধন্যবাদ স্যার। সুতরাং আসলে যাদের পায়ের গোড়ালি ব্যথার সাথে চোখের বিভিন্ন উপসর্গ কিংবা আমাদের পরিপাক তন্ত্রের বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে, তারা আসলে এই পায়ের গোড়ালি ব্যথা নিয়ে একেবারেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কেননা এক্ষেত্রে কিন্তু চিকিৎসা নেওয়াটা জরুরি এবং দেরি না করাটাই উত্তম। স্যার, এই যে বাতের ব্যথা নিয়ে কিংবা স্যার যদি আমি বলি গোড়ালি ব্যথা নিয়ে যখন রোগীরা আসছেন, স্যার সেক্ষেত্রে তো আসলে কারণ বিভিন্ন রকম হতে পারে স্যার, যেটা আপনি বলেছেন আয়োজনের শুরুতে। স্যার, এই কারণ আসলে কি সেটা বোঝার উপায় কি স্যার? একটা ডায়াগনোসিসে পৌঁছানোর জন্য কি কি প্রয়োজনীয় পদক্ষেপ স্যার গ্রহণ করতে হয়? ধন্যবাদ আপনাকে। আগে প্রথমে হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি যদি আমার সাজেস্টিভ হয় যে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস, তাহলে স্পেসিফিক কিছু ল্যাব টেস্ট করতে হয়, বিশেষ করে একটা এক্স রে, এবং রিলিভেন্ট যে অন্য অন্য জয়েন্ট আছে সেই জয়েন্টের এক্স রে করা যেতে পারে। এছাড়া কিছু ইনফ্লামেটরি মার্কার, প্রদাহজনিত কিছু মার্কার আছে, যেমন হাই ইএসআর, ইএসআর ইউজুয়ালি 30-এর উপরে, সিআরপি ইউজুয়ালি পজিটিভ থাকে অর্থাৎ 6-এর উপরে থাকে। এছাড়া নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস বা অন্য প্রদাহের কিছু আলামত থাকতে পারে। এছাড়া HLB27 নামক একটা ল্যাব টেস্ট করা হয়, যেটা এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস এর ক্ষেত্রে ইউজুয়ালি পজিটিভ হয়, নেগেটিভ হতে পারে। অর্থাৎ এই ল্যাব টেস্ট এবং এক্স রে করে আমরা অনেক সময় পায়ের গোড়ালির কারণ জানতে পারি, অথবা বা এর সঙ্গে আমরা বলতে পারি পায়ের গোড়ালির ক্ষেত্রে একটা আল্ট্রাসোনোগ্রাম ইউজুয়ালি করা হয়। এই আল্ট্রাসোনোগ্রামে একিলিস টেন্ডনের আকার, আকৃতি, তারপরে এর ভিতরে স্ট্রাকচার, এর পিছনে যে একটু কিছুক্ষণ আগে বললাম যে ভার্সা থাকে, ভার্সা আছে কিনা, এন্থিসোফাইট অর্থাৎ বনি প্রমিনেন্স আছে কিনা, অথবা অন্য কোনো বনি গ্রোথ আছে কিনা, এই ক্ষেত্রে এই আল্ট্রাসোনোগ্রামের আমাদের সহযোগিতা দিতে পারি। আল্ট্রাসোনোগ্রাম অন্যান্য স্ট্রাকচার যেমন অ্যাঙ্কেল জয়েন্টে প্রদাহ আছে কিনা আমরা বুঝতে পারবো। এছাড়া সাবটেলার জয়েন্ট, প্লান্টার ফাসা, এই সমস্ত স্ট্রাকচার গুলো আমরা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বুঝতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একিলিস টেন্ডনের যে সামনে যে বোনসটা থাকে, এই বোনসটার নাম হলো ক্যালকেনিয়াম বা টেলাস। এই ক্যালকেনিয়াম বা টেলাস অনেক সময় এভাস্কুলার নেক্রোসিস অর্থাৎ বনে নেক্রোসিস হয়েও ব্যথা হতে পারে। এক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম অবশ্য ভালো একটা টুলস নয়। এক্ষেত্রে এমআরআই অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট এবং তার বোনস গুলা বা সিটি স্ক্যান করে আমরা এই রোগটা অনেক সময় ধরতে পারি। অর্থাৎ স্পেসিফিক রোগ ধরতে হলে প্রথমে হিস্ট্রি, এক্সামিনেশন ফাইন্ডিং, তারপরে কিছু ল্যাব টেস্ট এবং স্পেশাল কিছু ইনভেস্টিগেশন আছে। এর মধ্যে আল্ট্রাসোনোগ্রাম, এমআরআই বা সিটি স্ক্যান করে আমরা সঠিক রোগ নির্ণয় করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, একটা রোগ যখন ধরা পড়ে স্যার, তার পরবর্তীতে আসলে চিকিৎসাটা কেমন হয়? বিশেষ করে পায়ের গোড়ালি নিয়ে যখন মানুষজন ভুগেন, স্যার নিশ্চয়ই জানতে চান যে আমার পরবর্তী কাজ কি হবে, আমার চিকিৎসাটা কেমন হবে, চিকিৎসা নেওয়ার পরে আমি কতটুকু সুস্থ হব কিংবা আমি পুরোপুরি সুস্থ হব কিনা স্যার, কিংবা আমার চিকিৎসাটা আসলে আজীবন চালিয়ে যেতে হবে কিনা, আমি স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারবো কিনা স্যার, এই বিষয়গুলোর উত্তর আসলে কি হয়? প্রথমে আমি একটু আগে বললাম যে স্পেসিফিক রোগ ধরতে হবে। স্পেসিফিক রোগের কারণে যদি হয়ে থাকে, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস যদি হয়ে থাকে, এক্ষেত্রে সোরিয়াটিক আর্থ্রাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস স্পেসিফিক কিছু চিকিৎসা আছে। ব্যথানাশক ওষুধ বা ব্যথা নিরাময়ের ওষুধ, একটা ব্যথানাশক ওষুধ ব্যবহার করতে পারি। আর রোগ নিরাময়ের ওষুধ, ব্যথানাশক ওষুধ আমরা অনেক সময় এক এক রোগীর ক্ষেত্রে এক এক দিয়ে থাকি। এটা রোগের কন্ডিশন, রোগীর কোমরবিড ডিজিজ, এর কিডনি ফাংশন, লিভার ফাংশনের উপর নির্ভর করবে। এছাড়াও বাত নিরাময়ের ওষুধ অনেক সময় একিলিস টেন্ডনিপেথির জন্য আমরা দিয়ে থাকি। এর মধ্যে আছে টিএনএ ব্লকার, টিএনএ ব্লকার টিএনএ ব্লকারের ভিতরে ইটারনেসেপ, ইনফ্লিক্সিম্যাব, গোলিমোম্যাব, এই সমস্ত ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি। অনেক সময় সোরিয়াটিক আর্থ্রাইটিস যদি অ্যাসোসিয়েট থাকে, এই এই ক্ষেত্রেও কিছু কিছু টিএনএ ব্লকার ছাড়াও জেক কাইনেস ইনহিবিটর, IL-17 ইনহিবিটর, এই সমস্ত ওষুধগুলো ভালো কাজ করে। অর্থাৎ আমরা টিএনএ ব্লকার একটা ডোজ আছে, সাধারণত 2 থেকে 3 মাস আমরা ব্যবহার করব। ব্যবহার করার পরে যদি পর্যাপ্ত আমাদের ইন্ডেক্স আছে, ইন্ডিকেটর আছে কত পার্সেন্ট ইমপ্রুভমেন্ট হয়েছে। যদি ইমপ্রুভমেন্ট
এই ওষুধগুলো আমরা এই একিলিস টেন্ডনের পেশেন্টের জন্য ব্যবহার করতে পারি। এছাড়া অন্য কোনো কারণ যদি হয়ে থাকে, যেমন কারো যদি বিএমআই হাই থাকে, ওজন বেশি হয়ে থাকে, এই ক্ষেত্রে আমরা ওজন কমানোর কিছু কিছু ফিজিক্যাল থেরাপি, কিছু ঔষধ ব্যবহার করে থাকি। অনেক সময় অনেক অনেক কারণ জানা যায় না, অনেক সময় দাঁড়িয়ে থাকে, লম্বা টাইম দাঁড়িয়ে থাকার ফলে এটা হতে পারে। ওনাকে পরামর্শ দিতে হবে যে আপনি 1 ঘন্টা পর পর একটু রেস্ট নেবেন বা বিশ্রামে চলে যাবেন। অনেক সময় দৌড়ের জন্য যারা দৌড় প্রতিযোগিতা দেন, ওনাদের ক্ষেত্রে এই একিলিস টেন্ডন পেতে হতে পারে। এই ক্ষেত্রে আমরা ওই তার যে প্রফেশন বা তার যে ব্যায়াম, উনি যে এক্সারসাইজ করেন ওইটা মডিফাইড করতে হবে। কারণ পায়ের তলায় যদি ফ্ল্যাট ফুট থাকে, তাহলে ফ্ল্যাট ফুটের স্পেসিফিক কিছু অর্থ অর্থোপেডিক কিছু চিকিৎসা আছে, জুতা মডিফাইড করা। অনেক সময় আমরা পায়ের তলায় হাড় বেড়ে যায়। এক্ষেত্রে আমরা যদি কোনো কারণ না পাই, তাহলে এই বাড়তি হাড়টাকে আমরা পলিশ করে দিতে পারি অর্থোপেডিক সার্জনের মাধ্যমে। অর্থাৎ এই পায়ের গোড়ালির ব্যথার জন্য স্পেসিফিক চিকিৎসা আছে, আর কিছু আছে সাপোর্টিভ মধ্যে আমি বলছি ওষুধ ব্যবহার করা, জুতার পরিবর্তন। অনেক সময় আমরা হাই হিল ব্যবহার করে থাকি, এক্ষেত্রে লো হিল অর্থাৎ নিচু জুতা পরা যেতে পারে। কিছু কিছু ব্যায়াম আছে একিলিস টেন্ডনের জন্য, স্পেসিফিক একটা আলফ্রেডসন প্রোটোকল, একটা থেরাপি আছে। আলফ্রেডসন প্রোটোকল ইউজুয়ালি 4 থেকে 6 মাস পর্যন্ত দেওয়া হয়। এছাড়াও কিছু তীব্র ব্যথা থাকলে বরফের সেক দিতে পারি, অথবা গরম পানির সেকও দেওয়া যেতে পারে। কুশন হিল ব্যবহার করা যেতে পারে, পায়ের জুতার ভিতরে কুশন হিল অনেক সময় ব্যবহার করা হয়। এছাড়াও কিছু স্ট্রেচিং এক্সারসাইজ এবং ব্যথা কমার পরে কিছু স্ট্রেংথেনিং স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। দিতে পারি। অর্থাৎ ধন্যবাদ। ফিজিক্যাল থেরাপি, ফিজিওথেরাপি, কিছু কিছু স্পেসিফিক ড্রাগ দেওয়া হয়, দিয়ে চিকিৎসা করা হয়। ধন্যবাদ স্যার চিকিৎসা সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। স্যার এই যে পায়ের গোড়ালির ব্যথা নিয়ে আসলে মানুষজন আসছেন এবং এক একজনের ক্ষেত্রে কারণগুলো এক এক রকম। স্যার আমি যদি বাত জনিত কারণে যখন গোড়ালিতে ব্যথা করে, স্যার সেই প্রসঙ্গে যদি একটু আসি, স্যার এই ক্ষেত্রে যদি চিকিৎসাটা সময় মতো না নেওয়া হয় কি কি জটিলতা হতে পারে স্যার? আসলে বাতের যে অনেক সময় লং টার্ম ইফেক্ট আছে, যেমন জয়েন্ট যদি হয়ে থাকে, এই ক্ষেত্রে জয়েন্টের ডিফর্মিটি হয়ে যেতে পারে, বিশেষ করে অ্যাঙ্কেল জয়েন্টের ডিফর্মিটি। একিলিস টেন্ডন অনেক সময় দীর্ঘমেয়াদী চিকিৎসা না নিলে প্রদাহজনিত কারণে পার্শিয়াল রাপচার হতে পারে এবং ফুল রাপচার হতে পারে। এই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটা একটু জটিল পর্যায়ে চলে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে অর্থোপেডিক সার্জনের মাধ্যমে এই একিলিস টেন্ডনটা জোড়া লাগানো হয়। এটা একটা ব্যয়বহুল চিকিৎসা এবং রোগীর জন্য কষ্টকর কাজ। অর্থাৎ কমপ্লিকেশন, বাতের কিছু কমপ্লিকেশন আছে, জয়েন্টের কমপ্লিকেশন আছে, মাসেলের কিছু, অনেক সময় এই বেশি ব্যথা থাকার কারণে মুভমেন্ট কম হয়, নড়াচড়া কম করে, এক্সারসাইজ করে না, এক্ষেত্রে মাসেলগুলো অ্যাট্রফি হয়ে যেতে পারে। অর্থাৎ কিছু কিছু মাসেল, লিগামেন্ট, টেন্ডন এগুলা দুর্বলতা দেখা দিতে পারে। বিশেষ করে একিলিস টেন্ডন রাপচার বা পার্শিয়াল বা ফুল রাপচার হতে পারে। ধন্যবাদ স্যার। দর্শক আমরা পায়ের গোড়ালির ব্যথা নিয়ে কথা বলছিলাম, এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে যারা দেখছেন প্রশ্নগুলো করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, আপনাদের সমস্যার সমাধান দিবেন। এবং সেই সাথে আমাদের আজকের আয়োজনটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে যারা গোড়ালির ব্যথা নিয়ে ভুগছেন তারা উপকৃত হতে পারেন। স্যার গোড়ালির ব্যথা এই সমস্যাটা আসলে খুব কমন, এবং স্যার আপনি আমাদেরকে আয়োজনের শুরু থেকেই বিভিন্ন কারণে আসলে গোড়ালির যে ব্যথাটা হচ্ছে এই বিষয়টি জানিয়েছেন, এবং সেই সাথে মোটামুটি বিভিন্ন সেক্টরের কথা বলেছেন আসলে। যেমন অনেক সময় নিউরোলজিক্যাল সমস্যার কারণে হতে পারে, অনেক সময় এমন পরিস্থিতির উদ্ভব হয় যখন আসলে একজন অর্থোপেডিক সার্জনের কাছে যেতে হতে পারে। স্যার এই যে পায়ের গোড়ালির সমস্যা নিয়ে আসলে রোগীরা যখন ভুগছেন, স্যার শুরুতে কার কাছে যাবেন, কিংবা আসলে তিনি কিভাবে বুঝবেন কোন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে তিনি উপকৃত হবেন বেশি? স্যার এটা বোঝার কি কোনো উপায় আছে স্যার? এটা আসলে প্রথমে একজন ইন্টার্নিস্ট বা রিমাটোলজিস্ট বা বাত বিশেষজ্ঞ, অথবা ফিজিক্যাল মেডিসিন, অথবা অর্থোপেডিক্স, যারা অর্থো মেডিসিন অনেক সময় প্র্যাকটিস করে থাকেন, এদের কাছে যাওয়াটাই ভালো। অর্থাৎ ওই ক্ষেত্রে দেখতে হবে যে পায়ের গোড়ালির সাথে অন্য অন্য গিরার ব্যথা আছে কিনা। যদি অন্য অন্য গিরায় ব্যথা থাকে, তাহলে একজন বাত বিশেষজ্ঞ ডাক্তার বা বাত রোগ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়াই ভালো। উনি যদি মনে করেন যে ডায়াগনোসিস করে যে এটা প্রদাহ জনিত, তাহলে উনি নিজে চিকিৎসা করবেন। অথবা যদি কোনো
রাফসার বা একিলিস টেন্ডন রাফসার, এক্ষেত্রে অর্থোপেডিক্স এর সাহায্য নিতে পারেন। অথবা এখানে কিছু কিছু এক্সারসাইজ করা হয়। অনেক সময় এক্সারসাইজের জন্য ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন ওনাদের সাহায্য নেওয়া যাইতে পারে। অর্থাৎ চিকিৎসা নেওয়ার জন্য প্রথমেই রোগটা ধরার জন্য বাত বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয় ভালো। অর্থাৎ প্রথম ডায়াগনোসিস করা এবং স্পেসিফিক কোন ডাক্তারের কাছে যেতে হবে উনি বলে দিবেন যে ফিজিয়াট্রিস্ট বা অর্থোপেডিক সার্জন বা অন্য কোনো কারো সাহায্য লাগবে কিনা। অনেক সময় আমরা কিছুক্ষণ আগে বললাম যে ওবিসিটির জন্য আমরা অনেক সময় নিউট্রিশনিস্ট বা ওবিসিটি নিয়ে যারা ডিল করেন ওনাদের কাছে পাঠিয়ে থাকি, এরকম আর কি। ধন্যবাদ স্যার। স্যার এই যে পায়ের গোড়ালির ব্যথা এবং এই ব্যথায় আসলে মহিলারা বেশি ভুগছেন স্যার, এই বিষয়টি আমরা জেনেছি স্যার। পায়ের গোড়ালি ব্যথা আসলে কিন্তু আমাদের জন্য খুবই একটা অবর্ণনীয় কষ্ট নিয়ে আসে স্যার। আমাদের হাঁটা চলা খুব কঠিন হয়ে পড়ে এবং বিশেষ করে যাদের একটু ওজন বেশি, এমনিতেই হাঁটা চলাতে সমস্যা হয়, তারপরও যদি পায়ের গোড়ালিতে যদি ব্যথা থাকে এটা আরো বেশি কঠিন হয়ে যায়। স্যার আমরা চাই সবসময় আমাদের অসুখ বিসুখ থেকে দূরে থাকবো, আমরা এটাই আমাদের চাওয়া স্যার। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। স্যার একটু যদি জানতে চাই যে এই যে পায়ের গোড়ালির বিভিন্ন ধরনের সমস্যায় মানুষ আক্রান্ত হচ্ছে স্যার, এগুলো থেকে দূরে থাকার কি কোনো উপায় আছে স্যার? আগে থেকে সাবধান হওয়ার কোনো উপায় আছে? জি, আমি কারো একটু আগেই বলছি যে কারণগুলো আমরা উদ্ধার করতে পারি। যদি কারো ওবিসিটি থাকে, ও হাই ওজন বেশি, এক্ষেত্রে ওজন ওনার কতটুকু থাকা দরকার সেটা মেপে ওনাকে কিভাবে ওজন কমাইতে হবে এই এটা অ্যাডভাইস দিতে পারি। উনি কেউ যদি ম্যারাথন রানার হয়, তাহলে এই ক্ষেত্রে যদি ওনার গোড়ালির ব্যথা হয়, তাহলে ম্যারাথন রানার বা যারা দৌড়ান, এই দৌড়ানোর অভ্যাসটা তাকে চেঞ্জ করে অন্য পেশা বা অন্য এক্সারসাইজ গুলো আমরা দিতে পারি, মডিফাইড এক্সারসাইজ করতে পারি। অনেক সময় অনেক লম্বা টাইম দাঁড়ায় থাকতে হয় অনেকের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা প্রফেশনটা চেঞ্জ করে যারা বসে বসে কাজ করতে পারে এক্ষেত্রে দিতে পারি। অনেক সময় লাফালাফির মাধ্যমে হতে পারে, এই ক্ষেত্রে লাফালাফি বন্ধ করা যাওয়া যেতে পারে। অনেক সময় আমরা ফ্ল্যাট ফুট, যেটাকে বললাম ফ্ল্যাট ফুট বা হাই আর্টস প্লেট, এই ক্ষেত্রে আমরা জুতার মডিফাইড করতে পারি। অর্থাৎ স্পেসিফিক কারণ জানলেই, আমরা ওইটা প্রতিকার করতে পারলেই আমাদের এই গোড়ালির ব্যথাটা কমে যাবে। এছাড়া স্পেসিফিক তো কারণ আমি একটু আগে বললাম যে প্রদাহজনিত যদি কোনো কারণ হয়ে থাকে, সেই প্রদাহজনিত যে কারণে অনেক সময় প্যাথোফিজিওলজির মধ্যে টিএনএফ, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, একটা দায়ী। এই ইন্টারলিউকিন 1, 6, 17, 24, এই ইন্টারলিউকিন গুলাও এই প্রদাহের জন্য দায়ী। অর্থাৎ এই প্রদাহ যাতে না হয়, এইগুলোর এগেনস্টে কিছু কিছু ঔষধ আছে, যেমন টিএনএফ ব্লকার বললাম, IL-17 ব্লকার বললাম, এই সমস্ত ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ প্রিভেনশন করতে হলে আমাকে স্পেসিফিক কারণ জানতে হবে, সেই কারণের প্রিভেনশন করলেই রোগ হবে না, এবং রোগ হলেও তার পরবর্তী আমরা চিকিৎসা করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন। আছেন আব্দুর রহিম, আছেন মুজাহারুল ইসলাম, আছেন শাহিদ জামান, জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম। দর্শক সবাই আমাদেরকে খুব চমৎকার কিছু মন্তব্য করেছেন এবং কোনো প্রশ্ন থাকলে দর্শক করতে পারেন। আমাদের সময় কিন্তু প্রায় শেষের দিকে। স্যার আমরা যেহেতু আয়োজনের শেষের দিকে এবং আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা অনেক কিছু শিখেছি স্যার। পায়ের গোড়ালির সমস্যা নিয়ে যারা আসলে ভুগছেন, পায়ের গোড়ালির ব্যথা বিশেষ করে, তারা উপকৃত হয়েছেন আমি নিশ্চিত। স্যার এই যে অনলাইন একটা প্ল্যাটফর্মে স্যার আমাদেরকে সময় দিলেন এবং এত গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ শেয়ার করেছেন স্যার, আমার দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাই। তবে আয়োজন শেষ করবার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে স্যার যদি কোনো মূল্যবান পরামর্শ কিংবা কোনো উপদেশ দিতে চান স্যার, সেই কথাগুলো একটু জেনে নিবো আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। এবং যারা দেখছেন, দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সেটা হলো পায়ের গোড়ালির ব্যথা হলেই এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে একজন পায়ের গোড়ালির বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া ভালো, এবং স্পেসিফিক রোগ ধরে সেই রোগের চিকিৎসা করা ভালো। যেমন আমি একটু আগে বললাম, যদি একিলিস টেন্ডিনোপ্যাথি ডিউ টু অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বা সোরিয়াটিক আর্থ্রাইটিস বা অস্টিওমেলাইসিয়া বা গাউটের জন্য হয়ে থাকে, তাহলে স্পেসিফিক রোগ ধরে ওই রোগের ওষুধ খেলে পায়ের গোড়ালি এমনিতেই ভালো হয়ে যাবে। এবং কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন ওবিসিটি, হাই জাম্পিং, ম্যারাথন রানার, এই সমস্ত যারা কাজ করেন এদের জন্য যদি ব্যথা হয়ে থাকে, তাহলে পেশা পরিবর্তন বা এই
এক্সারসাইজ গুলা করা যাইতে পারে। এক্সারসাইজ কিন্তু বিভিন্ন ধরনের আছে। এটা হলো একটা স্ট্রেসিং এক্সারসাইজ, যেমন টাওয়েল কার্লিং, তারপরে স্ট্রেসিং, তারপরে টয় কার্ল, অ্যাঙ্কেল সার্কেল, এই সমস্ত কিছু কিছু ব্যায়াম আছে, এগুলা করা যাইতে পারে। অর্থাৎ পায়ের গোড়ালির যত্ন নিতে হবে, তাহলেই আমরা এই গোড়ালির ব্যথা থেকে মুক্ত হতে পারবো। সমাজ এই গোড়ালির ব্যথা থেকে মুক্ত হতে পারবে, রাষ্ট্রও এই গোড়ালির ব্যথা থেকে মুক্ত হতে পারবে। কারণ আমরা যে টিএনএ ব্লকার গুলা বললাম বা IL-17 ব্লকার বললাম, প্রতি মাসে প্রায় 50-60-1 লক্ষ টাকা খরচ হতে পারে শুধু এই গোড়ালির ব্যথার জন্য, যা ব্যয়বহুল, যা অনেকের পক্ষেই সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দীক্ষিত। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের চাওয়া এটাই থাকবে, আমরা পায়ের গোড়ালি ব্যথা থেকে সবাই দূরে থাকবো এবং যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তারা যেন সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকেন, এটাই আমাদের একমাত্র চাওয়া। আর দর্শক সবাইকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। স্যার আপনার সুস্বাস্থ্য এবং আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। স্যার ভালো থাকবেন এবং আশা রাখছি পরবর্তী কোনো আয়োজনে আবার স্যার আপনাকে আমাদের মাঝে পাবো। দর্শকদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যারা কমেন্ট করেছেন এবং আমাদের সাথে ছিলেন আয়োজনের পুরোটা জুড়ে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাই এবং সেই সাথে আমি বলে রাখি আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিট ইউপাসেট। সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। ধন্যবাদ সবাইকে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.